কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তো দিন দিন আরও উন্নত হচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই নতুন যুগে আমরা মানুষরা ঠিক কি দিয়ে নিজেদের জায়গাটা ধরে রাখব? একটা ভয় তো কাজ করেই যে যন্ত্র যদি সব কাজ নিয়ে নেয় তাহলে আমাদের জন্য আর কি বাকি থাকবে। আমরা আজকে এই ভয়টাকে একটু পাশে সরিয়ে রাখতে চাই। আমাদের হাতে বিজনেস স্কুল থেকে শুরু করে অর্থনৈতিক গবেষণাপত্র পর্যন্ত বেশ কিছু সোর্স আছে, আর সেগুলোর মধ্যে দিয়ে আমরা একটা অন্য গল্প খোঁজার চেষ্টা করব, একটা সম্ভাবনার গল্প। চলুন আজ এটাই খুঁজে বের করা যাক যে কোন জিনিসগুলো আমাদের এত মূল্যবান করে তুলবে যে কোনো মেশিন আমাদের জায়গা নিতে পারবে না। আর এই সম্ভাবনার গল্পটা খুঁজে বের করাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের হাতে থাকা বিভিন্ন আর্টিকেল আর গবেষণাপত্রগুলো একটা খুব পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। এআই এর সাথে পাল্লা দিয়ে জেতার চেষ্টা করাটা আসলে ভুল খেলা। আসল খেলাটা হলো নিজের মানবিক গুণগুলোকে আরও শান দেওয়া। আজ আমরা এআই এর ক্ষমতা আর তার অবাক করার সীমাবদ্ধতা দুটোই দেখব, আর তার ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব কোন মানবিক দক্ষতাগুলো ভবিষ্যতের কর্মক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক এআই এর একটা সবচেয়ে আকর্ষণীয় দিক দিয়ে, যা আমাদের সোর্সগুলোতে উঠে এসেছে। একে বলা হচ্ছে এফেক্টিভ কম্পিউটিং। ইএসসিপি বিজনেস স্কুলের একটা আর্টিকেল বলছে এআই নাকি এখন মানুষের আবেগও বুঝতে শিখছে। মুখের অভিব্যক্তি, গলার স্বর, এমনকি লেখার ধরন বিশ্লেষণ করে বলে দিতে পারে একজন মানুষ খুশি, দুঃখী নাকি অবাক। ব্যাপারটা শুনলে তো মনে হয় যন্ত্র আর মানুষের মধ্যেকার দেয়ালটা প্রায় ভেঙেই পড়ছে। হ্যাঁ, ওপর থেকে দেখলে সেরকমই মনে হয়। এআই সাধারণ আবেগ, যেমন ধরুন স্পষ্ট আনন্দ বা রাগ, হয়তো শনাক্ত করতে পারে, কিন্তু মানুষের আবেগের জগৎটা তো আরও অনেক বেশি জটিল। ভাবুন তো শ্লেষ বা বিদ্রূপের কথা। একই কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুই আবেগে বলা যায়। দারুণ কাজ করেছ, এই কথাটা প্রশংসা হতে পারে, আবার চরম ব্যঙ্গও হতে পারে। এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা এআই এর জন্য প্রায় অসম্ভব, কারণ এর জন্য সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং মানুষের ভেতরের উদ্দেশ্য বোঝার ক্ষমতা দরকার, যা এআই এর নেই। তার এআই আবেগটা শনাক্ত করতে পারে, কিন্তু অনুভব করতে পারে না। এখানেই তো আসল ফারাকটা। আর এই সীমাবদ্ধতার কারণেই কি সেই ব্ল্যাঙ্ক বক্স সমস্যাটা তৈরি হয়, যেখানে এআই কিভাবে একটা সিদ্ধান্তে পৌঁছালো সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। এআই এর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা অনেক সময় একটা কালো বাক্সের মতো, যার ভেতরে কি হচ্ছে তা আমাদের অজানা। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি কিছুদিন আগে, যখন একজন আইনজীবী চ্যাট জিপিটি ব্যবহার করে একটা আইনি নথি তৈরি করেছিলেন। তিনি বিশ্বাসই করতে পারেননি যে এআই এত আত্মবিশ্বাসের সাথে এমন সব মামলার রেফারেন্স দেবে যার কোনো অস্তিত্বই নেই। তিনি এআই এর দেওয়া তথ্যের ওপর এতটাই ভরসা করেছিলেন যে নিজে সেটা যাচাই করার প্রয়োজনও মনে করেননি। তার ওই আইনজীবীর ঘটনাটা শুধু একটা বিচ্ছিন্ন ভুল নয়, এটা এআই এর একটা মৌলিক সীমাবদ্ধতা। আর এই ভুল তথ্য তৈরির প্রবণতাকে তো একটা মজার নামও দেওয়া হয়েছে, হ্যালুসিনেশন। নামটা শুনলেই মনে হয় যেন যন্ত্রটা স্বপ্ন দেখছে। এটা তো পরিষ্কার প্রমাণ করে যে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্যটা বোঝার ক্ষমতা এখনও পর্যন্ত পুরোপুরি মানুষের হাতে। আর এআই এর এই হ্যালুসিনেশন বা ভুল করার প্রবণতাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যায়। যদি যন্ত্র নির্ভরযোগ্য না হয়, তাহলে আমাদের ভরসা করতে হবে মানুষের বিচার বুদ্ধির উপর। আর এখানেই সেই মানবিক গুণাবলীর প্রশ্নটা আসে, যা আমাদের শুধু প্রাসঙ্গিকই রাখবে না, বরং অপরিহার্য করে তুলবে। একদম। প্রযুক্তিগত দক্ষতা, বা যাকে আমরা হার্ড স্কিলস বলি, তার গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু মানব সম্পদ বিশেষজ্ঞ ম্যাডেলিন মানের কথা অনুযায়ী হার্ড স্কিলস আপনাকে চাকরির ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু চাকরিটা পেতে, ধরে রাখতে এবং সেখানে উন্নতি করতে যা দরকার তা হল সফট স্কিলস বা মানবিক গুণাবলী। আমাদের হাতে থাকা গবেষণাপত্রগুলো ভবিষ্যতের জন্য এরকম 12টি মানবিক দক্ষতাকে চিহ্নিত করেছে। আমরা তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। অবশ্যই। তালিকার প্রথমে কি আছে? তালিকার একেবারে গোড়াতেই আছে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স। এর মানে শুধু নিজের আবেগ বোঝা নয়,
অন্যের আবেগ বোঝা এবং সেই অনুযায়ী নিজের আচরণকে পরিচালনা করার ক্ষমতা। এআই ডেটা প্রসেস করতে পারে কিন্তু সহানুভূতি দেখাতে পারে না। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের উদাহরণটা ভাবুন। সেখানে এআই হয়তো হাজার হাজার মেডিকেল ইমেজ বিশ্লেষণ করে ক্যান্সারের সম্ভাব্য লক্ষণগুলো দ্রুত শনাক্ত করতে ডাক্তারদের সাহায্য করে। কিন্তু যখন একজন ডাক্তার সেই রিপোর্টটা নিয়ে রোগীর সামনে বসেন, তার হাতটা ধরেন, তাকে ভরসা যোগান, সেই মানবিক স্পর্শটা অমূল্য। ওই মুহূর্তে ডাক্তার শুধু একজন টেকনিশিয়ান নন, তিনি একজন ভরসার জায়গা। এই কাজটা কোনো যন্ত্র কোনো দিনও করতে পারবে না। এই বিষয়টা একটা বড় ধারণার দিকে নিয়ে যায়, যা আমাদের একটা সোর্সে উল্লেখ করা হয়েছে, রিলেশনশিপ ইকোনমি। ব্যাপারটা কি? এতদিন তো আমরা নলেজ ইকোনমি বা ইনফরমেশন ইকোনমির কথা শুনেছি। এটা একটা দারুণ প্রশ্ন। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে। এআই ধীরে ধীরে সব কিছুকে একটা পণ্যে বা কমোডিটিতে পরিণত করছে। যেমন কোড লেখা, রিপোর্ট তৈরি করা, ডেটা অ্যানালাইসিস করা, এই কাজগুলো এআই খুব দ্রুত এবং সস্তায় করে দিতে পারছে। যখন সব প্রযুক্তিগত কাজ আর তথ্য এত সহজলভ্য হয়ে যাবে, তখন একমাত্র দুর্লভ এবং মূল্যবান জিনিস কি বাকি থাকবে? বিশ্বাস এবং সম্পর্ক। আর এখানেই রিলেশনশিপ ইকোনমির জন্ম। ভবিষ্যতের বাজারে আপনার আসল মূল্য নির্ধারিত হবে আপনার নেটওয়ার্ক দিয়ে, আপনার সহানুভূতি দিয়ে এবং মানুষকে একত্রিত করে কোনো মুষ্টরাকা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়ে। কারণ এই জিনিসগুলো এআই কখনো পণ্যে পরিণত করতে পারবে না। ওয়াও! তার মানে আমাদের আবেগীয় বুদ্ধিমত্তা শুধু একটা সফট স্কিল নয়, এটা একটা অর্থনৈতিক সম্পদে পরিণত হচ্ছে। আচ্ছা, তাহলে পরের দক্ষতাটা কি? দ্বিতীয় অপরিহার্য দক্ষতা হল সমালোচনাত্মক চিন্তাভাবনা এবং নৈতিক বিচার। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড এথিক্যাল রিজনিং। আমরা আগেই এআই এর হ্যালুসিনেশন নিয়ে কথা বলেছি। যেহেতু যন্ত্র ভুল করতে পারে এবং সেই ভুলটা খুব আত্মবিশ্বাসের সাথে করতে পারে, তাই মানুষের বিচার বুদ্ধি দিয়ে সেই ফলাফলকে যাচাই করার ক্ষমতাটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। এর কোনো বাস্তব উদাহরণ আছে কি আমাদের সোর্সগুলোতে, যেখানে এই দক্ষতার অভাবে বড় কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, এবং সেটা বেশ না করিও। স্পেনের ভিওজেন নামক একটি এআই টুলের কথা ভাবুন। এটি তৈরি করা হয়েছিল গার্হস্থ্য হিংসার শিকার নারীদের ঝুঁকির মাত্রা মূল্যায়ন করার জন্য। কিন্তু সিস্টেমটা ত্রুটিপূর্ণ ছিল এবং এর মূল্যায়নের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বেশ কয়েকজন নারী, যাদের উচ্চ ঝুঁকিতে চিহ্নিত করা উচিত ছিল, তারা প্রয়োজনীয় সুরক্ষা পাননি এবং দুর্ভাগ্যবশত প্রাণ হারান। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সংবেদনশীল এবং জীবন মরণের মতো পরিস্থিতিতে শুধুমাত্র প্রযুক্তির ওপর ভরসা করা কতটা বিপজ্জনক হতে পারে। মানুষের নৈতিক বিচার এবং প্রেক্ষাপট বোঝার ক্ষমতা এখানে অপরিহার্য। তার মানে আমাদের কাজ শুধু এআই এর দেওয়া উত্তর গ্রহণ করা নয়, বরং সঠিক প্রশ্নটা করা এবং উত্তরটা কতটা নির্ভরযোগ্য তা বিচার করা। এটা আমাদের তৃতীয় দক্ষতার দিকে নিয়ে যায়, তাই না? সৃজনশীলতা ও অভিযোজন ক্ষমতা। একদম। এআই সাধারণত তার ডেটাবেসে থাকা তথ্যের ওপর ভিত্তি করে প্রচলিত পথেই সমাধান খোঁজে। সে খুব ভালো অপটিমাইজার, অর্থাৎ কোনো কিছুকে আরও উন্নত করতে পারে। কিন্তু মানুষ সীমাবদ্ধতার মধ্যেও সম্পূর্ণ নতুন পথ তৈরি করতে পারে। ভারতীয় প্রেক্ষাপটে জোগাড়ের ধারণাটা এর একটা চমৎকার উদাহরণ। কম খরচে হাতের কাছে যা আছে তাই দিয়ে নতুন কিছু তৈরি করার এই ক্ষমতাটা খাঁটি মানবীয় সৃজনশীলতার পরিচায়ক। লিঙ্কডইনের তথ্যও বলছে, বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলোর মধ্যে অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি চাহিদা সবচেয়ে দ্রুত বাড়ছে। কারণ পৃথিবী এত দ্রুত পাল্টাচ্ছে যে আজ যা প্রাসঙ্গিক, কাল তা পুরনো হয়ে যেতে পারে। নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাই আমাদের টিকিয়ে রাখবে। আর তালিকার শেষ কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল যোগাযোগ ও সহযোগিতা। হ্যাঁ, লিঙ্কডইনের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতার তালিকায় ১ নম্বরে আছে কমিউনিকেশন বা যোগাযোগ। কারণ বড় এবং জটিল সমস্যাগুলোর সমাধান কোনো একজন ব্যক্তি বা একটা যন্ত্র একা করতে পারে না। এর জন্যে বিভিন্ন ক্ষেত্রের মানুষকে একসাথে কাজ করতে হয়, নিজেদের ধারণা আদান প্রদান করতে হয় এবং একটা মুশতারাকা সমাধানে পৌঁছাতে হয়। যন্ত্র হয়তো আমাদের ডেটা দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু একটা টিমকে প্রেরিত করা,
তাদের মধ্যে বিশ্বাস তৈরি করা আর একসাথে কাজ করার পরিবেশ তৈরি করার ক্ষমতাটা সম্পূর্ণ মানবিক। যন্ত্র সম্পর্ক তৈরি করতে পারে না, সেটা মানুষকে দিয়েই করতে হয়। এই দক্ষতাগুলোর আলোচনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে, যা সম্ভবত আমাদের শ্রোতাদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এআই কি তাহলে ব্যাপক হারে বেকারত্ব সৃষ্টি করবে? ইতিহাসে তো আমরা দেখেছি প্রযুক্তির কারণে চাকরি হারানোর ভয় নতুন কিছু নয়। এটাকে লাডাইট ফ্যালাসি বলা হয়, কারণ অতীতে প্রযুক্তি মানুষের কাজ কেড়ে নিলেও শেষ পর্যন্ত নতুন কাজের সুযোগ তৈরি করেছে। কিন্তু এবারের পরিস্থিতি কি সত্যিই আলাদা? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট বলছে যে ২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রায় ১/৪ চাকরি পরিবর্তিত হবে। লক্ষ্য করুন, তারা বলছে পরিবর্তিত হবে, শেষ হয়ে যাবে নয়। এর মানে হলো কাজের ধরনটা বদলে যাবে। এআই দুটো প্রধান উপায়ে এই পরিবর্তনটা আনছে। এক, কিছু পুনরাবৃত্তিমূলক কাজকে সে স্বয়ংক্রিয় বা অটোমেট করে দিচ্ছে, যেমন ডেটা এন্ট্রি বা সাধারণ গ্রাহক পরিষেবা। আর দুই, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে সে মানুষকে আরও দক্ষ করে তুলছে বা অগমেন্ট করছে। এই অগমেন্টেশন বা সক্ষমতা বৃদ্ধির ধারণাটা বেশ আকর্ষণীয়। তার মানে এআই আমাদের প্রতিযোগী নয়, বরং আমাদের সহকারী বা কো-পাইলট হয়ে উঠছে। ঠিক তাই। এই কো-পাইলটের ধারণাটাই ভবিষ্যতের কাজের মডেল হতে চলেছে। যেমন সাংবাদিকরা এখন এআই ব্যবহার করে কোনো ঘটনার প্রাথমিক খসড়া তৈরি করছেন, যার ফলে তারা আরও গভীরে গিয়ে অনুসন্ধান বা সাক্ষাৎকার নেওয়ার জন্য বেশি সময় পাচ্ছেন। চিকিৎসকরা এআই এর সাহায্য নিচ্ছেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে, যা তাদের রোগীর সাথে কথা বলার এবং চিকিৎসার পরিকল্পনা করার জন্য আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এর ফলে মানুষের কাজ কমে যাচ্ছে না, বরং আরও বেশি কৌশলগত, সৃজনশীল এবং মানবিক হয়ে উঠছে। আর এর সাথে সাথে সম্পূর্ণ নতুন ধরনের চাকরির সুযোগও তৈরি হচ্ছে। যেমন ডেটা অ্যানালিস্ট, এআই বিশেষজ্ঞ বা ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট, এই পদগুলো তো 10 বছর আগেও এতটা প্রচলিত ছিল না। একদম। ২০২৫ সালের সবচেয়ে চাহিদাসম্পন্ন চাকরির তালিকায় এই পদগুলোই রয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হল, লিঙ্কডিনেরই একটি সমীক্ষায় ৭০%-এরও বেশি কর্মকর্তা মনে করেন যে তাদের প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিগত দক্ষতার চেয়েও সফট স্কিলস বা মানবিক গুণাবলী বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন অসাধারণ এআই বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি তাকে একজন ভালো যোগাযোগকারী, একজন সহযোগী এবং একজন সমালোচনামূলক চিন্তাবিদও হতে হবে। প্রযুক্তিটা হলো স্রেফ একটা হাতিয়ার, কিন্তু সেই হাতিয়ারটা কিভাবে, কেন এবং কোন নৈতিকতার সাথে ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই মানবিক দক্ষতাগুলো অপরিহার্য। আচ্ছা, এসব মানবিক দক্ষতার কথা শুনতে তো বেশ উৎসাহবর্জনক। কিন্তু কথা হলো, এগুলো অর্জন করার উপায় কি? সৃজনশীলতা বা সহানুভূতি তো আর কোনো অনলাইন কোর্স করে 1 সপ্তাহে শেখা যায় না। এগুলো তো অভ্যাসের বিষয়। আমাদের সোর্সগুলো কি এই বিষয়ে কোনো দিশা দেখায়? দেখায়, এবং খুব কার্যকরী একটা কাঠামোর কথা বলে। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের একটি প্রকাশনায় 3টে শব্দের উপর জোর দেওয়া হয়েছে: সক্ষমতা, কাঠামো এবং প্রণোদনা, অর্থাৎ ক্যাপাবিলিটিজ, স্ট্রাকচার্স এবং ইনসেন্টিভস। এটা একটু ভেঙে বললে ভালো হয়। সক্ষমতা বা ক্যাপাবিলিটিস বলতে তো আমরা এতক্ষণ যে দক্ষতাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোকেই বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ, সক্ষমতা হলো সেই গুণাবলী, যেমন আবেগীয় বুদ্ধিমত্তা, সমালোচনামূলক চিন্তাভাবনা ইত্যাদি। কিন্তু শুধু গুণাবলী থাকলেই হবে না, সেগুলোকে নিয়মিত চর্চা করার জন্য একটা কাঠামো বা স্ট্রাকচার দরকার। এই কাঠামোর ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনেও খুব জরুরি। ধরা যাক, কেউ তার সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়াতে চায়। তার জন্য একটা সহজ কাঠামো হতে পারে প্রতি সপ্তাহে একটা গভীর আর্টিকেল পড়া এবং সেটার ওপর ৩০০ শব্দের একটা সারসংক্ষেপ লেখা, যেখানে সে শুধু তথ্যের পুনরাবৃত্তি করবে না, বরং নিজের মতামত এবং প্রশ্নগুলোও যোগ করবে। এই ছোট্ট অভ্যাসটা ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে ধীরে ধীরে দক্ষতা তৈরিতে সাহায্য করে। তার মানে এটা কোনো বিশাল জীবন পরিবর্তনের কথা বলছে না, বরং ছোট ছোট ধারাবাহিক অভ্যাস তৈরির কথা বলছে। এটা তো বেশ বাস্তবসম্মত মনে হচ্ছে। কিন্তু শেষ অংশটা, প্রণোদনা বা ইনসেন্টিভস, এটা কিভাবে কাজ করে?
মানুষ স্বভাবতই পুরস্কার বা স্বীকৃতির মাধ্যমে উৎসাহিত হয়। বিখ্যাত বিনিয়োগকারী চার্লি মাঙ্গারের একটা উক্তি আছে, আমাকে প্রণোদনা দেখাও, আমি তোমাকে ফলাফল দেখাবো। এই বিষয়টা ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক দুই ক্ষেত্রেই সত্যি। কিন্তু এই প্রণোদনার বিষয়টা বেশ কঠিন মনে হচ্ছে, কারণ অনেক অফিসেই তো ব্যক্তিগত পারফরমেন্সের ওপর জোর দেওয়া হয়। সেখানে সহযোগিতার জন্য প্রণোদনা তৈরি করাটা তো প্রাতিষ্ঠানিক সংস্কৃতির একটা বড় পরিবর্তন, তাই না? এটা কি আদৌ বাস্তবসম্মত? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। অনেক প্রতিষ্ঠানে যদি শুধু ব্যক্তিগত বিক্রয়ের লক্ষ্যমাত্রাকে পুরস্কৃত করা হয়, তাহলে দলের অন্য সদস্যদের সাহায্য করার মানসিকতা কমে যায়। কিন্তু যদি দলের মুষ্টি সাফল্যকে পুরস্কৃত করা হয়, তাহলে সহযোগিতার মনোভাব বাড়ে। প্রাতিষ্ঠানিক পরিবর্তন সময় সাপেক্ষ, কিন্তু আমরা ব্যক্তিগত পর্যায়েও নিজেদের জন্য প্রণোদনা তৈরি করতে পারি। যেমন নতুন কিছু শেখার পর নিজেকে ছোট কোনো পুরস্কার দেওয়া, বা কোনো বন্ধু বা সহকর্মীর সাথে মিলে কোনো দক্ষতা অর্জনের লক্ষ্য ঠিক করা এবং একে অপরকে উৎসাহিত করা। মূল কথা হল এমন একটা পরিবেশ তৈরি করা যা আমাদের কাঙ্ক্ষিত মানবিক গুণাবলী বিকাশে সাহায্য করে, বাধা দেয় না। তাহলে আজকের পুরো আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগটা যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য নয়, বরং এটা নিজের মনুষ্যত্বকে নতুন করে আবিষ্কার করার এবং তাকে আরও ধারালো করে তোলার এক দারুণ সুযোগ। ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান দক্ষতা শায়দ কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার হবে না, বরং হবে মানুষের সাথে গভীর সংযোগ স্থাপন করার ক্ষমতা, জটিল পরিস্থিতিতে বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা এবং নতুন কিছু তৈরি করার সৃজনশীলতা। আমরা ভয় থেকে শুরু করেছিলাম, কিন্তু এখন একটা সম্ভাবনার পথ দেখতে পাচ্ছি। আর এখানেই আমি আমার শেষ ভাবনাটা যোগ করতে চাই। আমাদের মনে রাখতে হবে, এআই সেই সব তথ্যের ওপর ভিত্তি করে শেখে যা আমাদের সমাজের প্রতিচ্ছবি। এর মধ্যে আমাদের সমাজের সমস্ত পক্ষপাতিত্ব, ভুল ধারণা এবং ত্রুটিগুলো রয়েছে। বোয়িং 737 ম্যাক্স দুর্ঘটনার কথা ভাবুন। সেখানে শুধুমাত্র একটি সফটওয়্যারের ত্রুটির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং দুর্বল মানবিক তদারকির কারণে দুটো বিমান দুর্ঘটনায় ৩৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। প্রযুক্তি অসাধারণ, কিন্তু তার ওপর অন্ধবিশ্বাস মারাত্মক হতে পারে। তাই আজকের আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এআই তো আসলে আমাদের সমাজেরই একটা শক্তিশালী আয়না। আমরা কি এমন একটি আয়না তৈরি করছি যা কেবল আমাদের সমাজের ভুলগুলোকে আরও বড় করে আরও দ্রুত ছড়িয়ে দেবে? নাকি আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে সেই আয়নায় নিজেদের খুঁতগুলো দেখে নিজেদের এবং আমাদের সিস্টেমকে আরও উন্নত, ন্যায্য এবং মানবিক করে তোলার চেষ্টা করব? সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।